তারেক হা হয়ে তাকিয়ে আছে জুনায়েদের দিকে। জুনায়েদ তারেকের কলার ধরে উঠিয়ে চেয়ারে বসিয়ে, তুই সত্যি সত্যি সব কিছু বলে দিলে তোকে ছেড়ে দেবো, শান্তিতে বাঁচতে পারবি। আর যদি না বলিস তোর এমন অবস্থা করব মৃত্যুর জন্য ছটপট করবি। আমি তোকে কিছু বলবো না, যদি মরতে হয় তাহলে মরবো, তবু তোকে কিছু বলবো না। জুনায়েদ তারেকের মুখে ঘুষি মেরে, ভালো ভালো বলতে বলেছি, তা না হলে। আমাকে মেরে ফেলবি তো মেরে ফেল, তোরা কেউ বাঁচতে পারবি না, সবাইকে মরতে হবে। জুনায়েদ তারেকের গাল চেপে ধরে, পাগল হয়েছিস তাই হাসছিস? ভালো ভালো বল, আমাকে মারতে কে বলেছে? তোকে কেন, তোদের সবাইকে মারবো যদি বেঁচে থাকি। জুনায়েদ তারেকের বুক বরাবর লাথি মারল। পিছনের চেয়ার সহ তারেক ছিটকে পড়ে গেল। জুনায়েদ রাগী গলায় বলল, তোকে আমি কিচ্ছু বলবো না, শুধু নামটা বল। তারেককে দুজনে মিলে ওঠালো। জুনায়েদ ইশারা করতে একজন একটা বক্স নিয়ে হাজির হলো। জুনায়েদ তারেকের সামনে বসে বাক্সটা খুলল। তারেক ঢোকিল। জুনায়েদ বলল, বলবি নাকি থেরাপি দিয়ে বের করতে হবে? ভালো করে জানিস এই থেরাপিতে মুখ না খুলে কেউ থাকে না। তোর নিজের ভেতরের লোক তোদের সবাইকে মারতে বলেছে, তোদের সবাইকে মারবে ধীরে ধীরে, আর সে রাজত্ব করবে সব কিছু। নাম কি? মরে গেলেও বলবো না। জুনায়েদ প্লাস নিয়ে এগিয়ে গেল। তারেক ভয়তে, আমি বলছি। বল। তারেক বলতে যাবে তখনই তারেকের কপাল ভেদ করে গুলি চলে গেল। তারেক লুটিয়ে পড়ল। জুনায়েদ হা হয়ে গেল। একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে। জুনায়েদ দৌড়ে গেল। আবার তারেকের কাছে ফিরে আসলো। জুনায়েদের লোকজন গাড়িটার পিছু নিল। জুনায়েদ তারেককে ধরে, এই তারেক, নামটা বল। এই তারেক, কথা বল তারেক। তারেকের আর কোনো সাড়া শব্দ নেই। জুনায়েদের মাথা খারাপ হয়ে গেল। কে হতে পারে? কে? জুনায়েদের লোকজন ফিরে আসলো। জুনায়েদকে ঘিরে ধরল। জুনায়েদ বলল, ধরেছিস? বস, আমরা হারিয়ে ফেলেছি, কোথায় যে চলে গেল। মূর্খের দল, গাড়ি একটা বেরিয়ে গেল, তোরা ধরতে পারলি না? জুনায়েদের কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। জুনায়েদ চিৎকার দিয়ে বলল, কে কে? পরের দিন সকালে সিমি মেহরাবকে দিয়ে কাজ করাচ্ছে। মেহরাব সিমির কথা মতো বাধ্য ছেলের মতো কাজ করে দিচ্ছে। সবাই মেহরাবের সাথে মজা নিচ্ছে। কিছুক্ষণ পর রামিসা আঞ্জুম ভার্সিটিতে প্রবেশ করলো। মেহরাবকে দেখে, তুমি এখানে ক্লাসে যাবে না? হ্যাঁ, এই প্যাকেটটা দিয়ে আসি। রামিসা মেহরাবের হাত থেকে প্যাকেটটা নিয়ে ফেলে দিয়ে, কারো গোলামি করতে আসনি ভার্সিটিতে, পড়াশোনা করতে এসেছো, সব পড়াশোনাই করবে। মেহরাব রামিসার দিকে চেয়ে আছে অবাক হয়ে। রামিসা মেহরাবের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পিছন থেকে সিমি বলে উঠল, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? রামিসা পিছন ফিরে, ক্লাসে। ওকে রেখে তুই যা, ওর কাজ আছে। ও যাবে, আর তুই পেয়েছিস কি বলতো? ছেলেটাকে বোকা পেয়ে ইউজ করবি। তোর থেকে জ্ঞান চাইনি, তোর রাস্তা তুই মাপ। সিমি, তুই কিন্তু বেশি করে ফেলেছিস। ও আমার সাথে ক্লাসেই যাবে, এটাই কথা। আমার পেছনে লাগিস না, ওকে? ফারিয়া রামিসার কাছে যেয়ে রামিসার গালে চর বসিয়ে দিল। রামিসার ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হলো। ফারিয়া বলল, সিমির সাথে আওয়াজ নিচে রেখে কথা বলবি। মেহরাব আর বাকিরা অবাক হয়ে চেয়ে পড়ল। রামিসা ফারিয়ার দিকে রাগীভাবে তাকিয়ে, কাজটা ভালো করলি না। সিমি এগিয়ে এসে ফারিয়াকে বকলো কিছুক্ষণ, তারপর রামিসাকে বলল, যা তুই, ও না বুঝে মেরেছে, তোর যা কি ইচ্ছে নিয়ে যা। রামিসা কিছু না বলে মেহরাবকে নিয়ে চলে গেল। মেহরাব রামিসাকে বলল, কি দরকার ছিল ওদের সাথে লাগতে যাওয়ার? চর খেলেন, রক্ত বের হলো। তুমি চুপ থাকো। এত যখন দরদ, তাহলে এই শহরে ভার্সিটিতে আসতে বলেছে কে? মেহরাব রামিসার মুখের দিকে তাকিয়ে আছে। নিজেকে এখন চেঞ্জ করো, এত বোকা থাকলে ছিটকে পড়তে হবে। মেহরাব রামিসার দিকে চেয়ে আছে। ফারিয়া সিমিকে বলল, রামিসা কিন্তু একটু বেশি বেশি করছে। তুই ওকে চর দিয়েছিস, এটা তোর ঠিক হয়নি। তুই কিন্তু ওর পক্ষ নিয়ে আমাকে অপমান করলি, ঠিক করলি না। তুই বেশি বুঝিস। ফারিয়ার রাগ দেখিয়ে অন্যদিকে চলে গেল। মেধা নতুন নতুন ছেলে মেয়ে দেখলে র্যাকিং দিচ্ছে, ওদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, কেউ বেশি কিছু করলে মারধরও করছে। সিমি মেধার কাছে যেতে, সিমি, এসেছিস?
আজ ভালোই মুরগি পেয়েছি। তা কই দেখিয়ে দে তো। মেধা পকেট থেকে টাকা বের করে সিমিকে দিল। সিমি টাকা নিয়ে এনজয়। মেধা হেসে দিল। রামিসা মেহরাবকে সাথে নিয়ে ক্লাসে ঢুকলো। জিনিয়া আর বাকিরা হা হয়ে রইল। জিনিয়া রামিসাকে ডাক দিয়ে, তোর জন্য জায়গা রেখেছি, আয়। না তোরা বস, আমি মেহেরাবের সাথে বসি। মেহরাব রামিসার দিকে চেয়ে আছে। জিনিয়া কি বলবে কিছুই বুঝতে পারল না। রামিসা চেঞ্জ হয়ে গেল কিভাবে? রামিসা মেহরাবের দিকে তাকিয়েই আছে। রামিসা বলল, তাকিয়ে না থেকে বসো, তোমার এই পোশাকে সবাই মজা লুটবে, আমি থাকলে মজা লুটতেই পারবে না। মেহরাব মাথা নাড়িয়ে বসে পড়ল। পাশে রামিসা বসলো। জিনিয়া এসে, তোর কি রুচি বলতে কিছু নেই? আমার রুচি বলতে সব কিছু আছে, কিন্তু তোর নেই। তুই বলতে চাস? ভুলে যাস না জিনিয়া, তুই কোথা থেকে এসেছিস। জিনিয়ার মুখটা কালো হয়ে গেল। আর কিছু না বলে নিজের জায়গায় যেয়ে বসলো। ক্লাসে স্যার ঢুকলো। ক্লাস নেওয়া শুরু করলো। জুনায়েদ সুমি সিমিকে ডেকে নিল। রেস্টুরেন্টে বসে আছে জুনায়েদ ও সিমি। কিছুক্ষণ পর সিমি ঢুকলো। রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেল। সিমি বলল, কি হয়েছে? জুনায়েদ উঠে দাঁড়িয়ে, শহরে নতুন কোনো গ্যাং আছে? হঠাৎ এই কথা কেন মনে হলো? জুনায়েদ গতকাল রাতের সব কাহিনী খুলে বলল। সিমি শুনে, যাই হোক না কেন, এই সিমির কবলে পড়লে আর মাফ পাবে না। শহরে শুধু একটাই নাম থাকবে, লেডি মাফিয়া গ্যাংস্টার সিমি চৌধুরী, আর কেউ না। সুমি বলল, আমাদের আগে সেই ছেলেটাকে খুঁজে বের করব। কে আছে আমাদের ভেতর যে আমাদের ক্ষতি করতে চায়? জুনায়েদ বলল। কে? সিমি বলল, আমি খুঁজে বের করবই। মারিয়া ফারিয়ার পাশে বসে, মন খারাপ করে আছিস কেন? সিমি আজকে কাজটা ভালো করেছে, বল তুই। তুই কি জন্য রামিসা চর মারতে গেলি? তুইও ওর পক্ষ নিচ্ছিস? সিমি কিন্তু রামিসার কারণে এতদূর আসতে পারছে, আর তুই সেই রামিসাকে। ক্ষমতা পেয়ে যে ও আমাকে অপমান করবে এটা ঠিক করেনি, একদিন ক্ষমতা হারিয়ে যাবে। মারিয়া অবাক হয়ে, মানে? না কিছু না। সিমি কোথায় রে? জানি না, কোথায় যেন গেছে। চল ওই দিকটায় যাই। রাত 8টা। মেহরাব রিক্সা চালিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে আকবর আর ইরা দাঁড়িয়েছিল। আকবর মেহরাবকে ডাক দিল। মেহরাব এগিয়ে এসে, কই যাবেন? তুমি যতদূর নিয়ে যেতে পারো, আবার এখানেই নামিয়ে দিবে। মেহরাব অবাক হয়ে, যতদূর মানে বুঝিনি। আমাদের সাথে রাত 1টা পর্যন্ত থাকতে হবে, তুমি যা ভাড়া নেওয়ার নিও। ঠিক আছে উঠেন। রাত 1:30। মেহরাব পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। আকবর আর ইরাকে রিকশায় ওঠানোর পর থেকে মেহরাব লক্ষ্য করলো কেউ ফলো করছে। আকবর আর ইরা দুজনে রিকশায় বসে গল্প করছে। ইরা আকবরের হাত ধরে কাঁধে মাথা রেখে গল্প করছে। মেহরাব খানিকক্ষণ বাদে বাদে পিছনে তাকাচ্ছে। আকবর মেহরাবের পিছনে তাকানো দেখে, কোনো সমস্যা? বারবার পিছনে তাকাচ্ছ কেন? না স্যার, পিছনে কোনো গাড়ি আছে কিনা তাই দেখছি। এতবার পিছনে না তাকিয়ে সামনে তাকিয়ে ভালো করে চালাও। মেহরাব রিকশা নিয়ে অন্য রাস্তায় ঢুকলো। মেহরাব খুঁজেই পাচ্ছে না কেন মানুষ পিছনে ফলো করছে। রিকশা চলছে। ইরা আকবরকে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। বলছিলাম না আজকে থেকে সব সময় তোমার সাথে থাকবো। ইরা আকবরের বাহু শক্ত করে ধরে, যদি না দাও খবর আছে। রিকশা ফুল মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল। আকবর মেহরাবকে থামিয়ে, দাঁড়াও এখানে। মেহরাব থেমে গেল। আকবর রিকশা থেকে ইরাকে নিয়ে নেমে ফুলের দোকানে গেল। মেহরাব চারপাশ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সিমি ব্যালকনিতে দাঁড়িয়ে কফির মগ হাতে নিয়ে কফি খাচ্ছিল। ফারিয়া এসে পিছন থেকে, তোর সাথে কথা আছে। সিমি পিছনে ফিরে, হ্যাঁ বল। ভেতরে আয়, জুনাইদ ভাইয়া কিছু বলছে। কই না তো, কি বললো? ওই যে সামনে যে বস্তি, ওইটা ফাঁকা করে দিতে হবে। সিমি অবাক হয়ে, মানে? ওই বস্তিটা ফাঁকা করতে পারলেই কোটি কোটি টাকা। ওইখানের মানুষ কোথায় যাবে তাহলে? যার মতো চলে যাবে, একটা জায়গায় মাথা গুঁজতে পারে। কাজটা কি ঠিক হবে? কোটি কোটি টাকা সিমি, বোঝার চেষ্টা কর। আমি ভেবে দেখি। ফারিয়া চলে গেল। আকবর ফুল কিনে ইরার খোপায় পরিয়ে দিল। আরেকটা হাতে পেঁচিয়ে দিল। মেহরাব সবটাই দেখল। আকবর ইরার কাছে আসলে মেহরাব বলল, স্যার
আপনি ম্যাডামকে খুব বেশিই ভালোবাসেন। আকবর মুচকি এসে, আমার একটা মাত্র বউ, আমার সবটা জুড়ে তো ও। ইরা আকবরকে জড়িয়ে ধরল। মেহরাব রিক্সা চালাচ্ছে। মেহরাবের চোখ পড়ল লোকগুলোর উপর। চলতে চলতে বস্তির সামনে যেয়ে যাচ্ছিল। মেহরাব রিক্সাটা থামিয়ে, স্যার, ভিতরে আমার বাসা, ওষুধ আনা লাগবে, কাগজটা নিয়ে আসি, 2 মিনিট বসেন। আচ্ছা যাও। মেহরাব চলে গেল। আকবর আর ইরা রিকশায় বসে আছে। দুজনে কথা বলছে। রাত 12:30। সিমির ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখলো জুনায়েদ ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, ফারি কিছু বলেছে তোকে? হ্যাঁ, জমিটা দখলের ব্যবস্থা কর। কিন্তু ওখানে নিরীহ মানুষগুলো কোথায় যাবে? যেখানে খুশি জমিটা দখল করতে পারলে কোটি কোটি টাকা পাবো। আমি এই কাজটা করতে পারবো না। সিমি ফোনটা কেটে দিল। জুনায়েদ অবাক হয়ে গেল। সুমায়াকে কল করলো। সুমায়া কলটা ধরতেই, সিমি মুখের ওপর না করে দিল। সিমি নিশ্চয়ই ভালোর জন্য বলেছে। কিন্তু ওটা যদি পাওয়া যায়, বুঝতেই পারছো। সবসময় টাকার পেছনে ছোটাছুটি করা ঠিক না, অন্যদিকে দেখো। ঠিক আছে। ফোনটা রেখে দিল। জুনায়েদ ফোন কলে বলে দিল সম্ভব না। মেহরাব এসে রিক্সা নিয়ে চালাতে লাগলো। চলতে চলতে রাত 1:30। ফাঁকা রাস্তা। কয়েকজন এসে রিক্সা থামিয়ে দিল। সবাই আকবর আর ইরার দিকে পিস্তল উঠিয়ে ধরেছে। মেহরাব পুরো থ হয়ে গেল। ইরা আকবরকে ধরে, কারা এরা? তোদেরকে মারতে এসেছি। আকবরের কলার ধরে রিক্সা থেকে নামলো। আকবর বলল, কে তোরা? ভুল করছিস কিন্তু, আমি পুলিশের অফিসার, কেউ ছাড় পাবে না। তুই নিজে বাঁচলে তো কিছু করবি। মেহরাব আকবরের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। পাশ দিয়ে একজন বলল, বস, অফিসারের বউটা কিন্তু সেই, একটা সুযোগ দিন। আকবর পাশের জনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে পড়ল। বস বলল, ওর সামনেই ওর বউয়ের সাথে মাস্তি করব। শালা চেয়ে চেয়ে দেখবি, তারপর তোদেরকে ওপরে পাঠিয়ে দেব। বস, এই রিক্সাওয়ালাকে কি করব? ওকে যেতে দেস না। জানিস তো আমি কোনো সাক্ষী রাখি না, ওদের সাথে ওকেও। মেহরাব ওদের বসের পায়ের কাছে পড়ে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি চলে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দিন। ওদের বস হেসে উঠে মেহরাবকে লাথি মেরে ফেলে দিল। ইরা ছাড়া পাওয়ার জন্য ছটপট করছে। আকবর বলতে লাগলো, ভুল পথে পা দিয়েছিস, ছেড়ে দে আমাকে, না হলে তোদের। আকবরের কথা শেষ হতে না হতেই একজন আকবরকে ঘুষি মারে। আকবরের ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগলো। ইরার গা দিয়ে ওড়না খুলে ফেলে দিল। একজন বলল, এই ওকে শোয়া, আগে বস আরাম নেই, তারপর আমরা করব। মেহরাব ওদের বসের পা জড়িয়ে ধরে, আমাকে যেতে দিন প্লিজ, আমি কিছু করিনি, আমাকে মারবেন না। এই পা ছাড়, না হলে এক্ষুনি তোকে। মুহূর্তের ভেতর কয়েকটা বাইক ওদের পাশ দিয়ে চলে গেল। সবাই মাটিতে লুটিয়ে পড়ল। মেহরাব ওদের বসের পা এখনও ধরে আছে। আকবর পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। ইরা বসে আছে। মেহরাব আকবরের দিকে তাকালো। 2টা বাইক এসে থামলো। একজন ওড়না নিয়ে ইরার কাছে দিয়ে ইরাকে দাঁড় করালো। মেহরাবের কাছে একজন এসে, আর ইউ ওকে? মেহরাব মাথা নাড়ালো। আকবরের সামনে দাঁড়িয়ে, পুলিশ অফিসার, একটু সাবধানে চলবেন। কিভাবে কত মানুষের শত্রু হয়ে যাবেন জানেন না। এই শহরটা খুবই খারাপ, তাল মিলিয়ে চলেন। বাইকে উঠে চলে গেল। মেহরাব দাঁড়িয়ে পড়ল। আকবর কিছুই বুঝতে পারছে না, কি দিয়ে কি ঘটে গেল, কারা ছিল মেয়েগুলো। আকবর ইরার পাশে দাঁড়িয়ে, তোমার লাগেনি তো? না, ঠিক আছে। ইরা আকবরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকবর মেহরাবের দিকে তাকালো। মেহরাব আকবরের কাছে যেয়ে, স্যার ঠিক আছেন আপনারা? হ্যাঁ, কারাও ছিল ওরা, তুমি চিনো? না স্যার, চিনি না। আমি কিভাবে চিনব? আকবরের গাড়ি আর ফোর্স সবাই চলে আসলো। আকবর ইরাকে গাড়িতে বসিয়ে ফোর্সের কাছে এসে বডিগুলো দেখছে। সবার বুকের উপর গুলি লেগেছে। কিন্তু কিভাবে সম্ভব? কে ছিল আমাকে বাঁচালো? রিক্সাওয়ালার কোনো হাত নেই তো? আকবরের মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। বডিগুলো গাড়িতে উঠিয়ে ফেললো। আকবর মেহরাবের কাছে যেয়ে, তুমি কি ওই বস্তিতেই থাকো? হ্যাঁ। ঠিক আছে, প্রয়োজনে তোমাকে ডেকে নিব। আচ্ছা স্যার। তোমার ভাড়া কত হয়েছে? আপনি যা দিবেন। আরে বলো তুমি। না স্যার, আমি তো জানি না, নতুন এখানে। আকবর 1000 টাকা বের করে দিয়ে,
এটা রাখো। মেহরাব বড় বড় চোখ করে। এত টাকা? মেহরাব হাসি মুখে। ধন্যবাদ স্যার, খুব উপকার হলো। আকবর গাড়িতে যেয়ে উঠে ইরাকে বুকে টেনে নিল। মেহরাব রিক্সা নিয়ে চলে গেল। পরের দিন সিমি রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। জুনায়েদ সিমিকে শান্ত হওয়ার জন্য বলছে পাশ থেকে। সুমায়া ও ঝাঁঝালো কণ্ঠে কথা বলল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পরের দিন সকাল 9টা। মেহরাব ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকছিল। সামনে এসে মেধা দাঁড়িয়ে পড়ল। মেহরাব অবাক হয়ে মেধার দিকে তাকিয়ে আছে। মেধা বলল, তোর কাছে যা আছে তাই বের কর। মেহরাব মনে মনে বলছে, দিনে দুপুরে ডাকাতি, কত বড় সাহস। মেধা বলল, এই এত কি ভাবছিস? সেদিন বেঁচে গেছিলি, আজ আর বাঁচবি না। মেহরাব পকেট থেকে 2 টাকার নোট বের করে মেধার সামনে ধরল। মেধা ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে, আমি কি তোর সাথে মজা করছি? আমার কাছে এটার থেকে বেশি নেই। মেধা দুজনকে ডাক দিল। দুজন আসতেই, এই ওর পকেটে সব খোঁজ তো, যদি পেয়েছি তাহলে তোর হাত পা ভেঙে দিব। এই মেধার সাথে মিথ্যে কেন বলে? হ্যাঁ, যে বলে তার অবস্থা বেহাল করে দিই। দুজনে মেহরাবকে চেক করলো, কিছুই পেল না। একজন বলল, নেই। মেধা রাগান্বিত হয়ে, ছোট লোক, ভার্সিটিতে আসিস কেন? তুই আজই গেটের বাইরে থাকবি। মেধা মেহরাবকে ধাক্কা মারল। পিছনে এসে রামিসা দাঁড়িয়ে। কি সমস্যা? মেহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। মেধা বলল, ও মেয়েদের ইপটিজিং করছিল, তাই ওকে বের করে দিচ্ছি। রামিসা মেধার গালে চর মেরে, তোকে আমারে চিনাস না, আর ও করবে ইপটিজিং? মানুষ চেনাস আমাকে? ফের তোকে যদি দেখি কারোর থেকে টাকা নিচ্ছিস, তাহলে তোকে ভার্সিটি থেকে বের করে দিব। রামিসা মেহরাবের দিকে রাগীভাবে তাকিয়ে, এতটা বলদ হয় কি করে মানুষ? কেউ কিছু বললে মুখের ওপর জবাব দিবি, বাকিটা আমি বুঝে নিব। চল। মেহরাব রামিসার পিছনে গেল। মেধা গালে হাত দিয়ে রাগীভাবে তাকিয়ে আছে রামিসার দিকে। প্রিয়া এসে, সবার সামনে তোকে চর মারলো, তুই কিছুই করলি না। ওর এমন অবস্থা করব, ও ভার্সিটিতে মুখ দেখাতে পারবে না। আমাকে ভার্সিটি থেকে বের করবি না? তুই বের হবি, তাই দেখ। মেধা রাখতে রাখতে অন্যদিকে চলে গেল। জুনায়েদ সিমিকে ফোন দিয়ে বলল, ওরা মিটিংয়ের ব্যবস্থা করছে, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে। জুনায়েদ লোকেশন বলে দিল। সিমি লোকেশন মোতাবেক পৌঁছে গেল। জুনায়েদ, সুমাইয়া, সিমি সবাই ভেতরে ঢুকলো। চেয়ারে যেয়ে বসলো। কান কাটা আলম উঠে দাঁড়িয়ে, সিমি মামুনি, তুমি বলে আমার কাজটা না করেছো? আপনি অন্য কোনো কাজের কথা বলেন, কিন্তু অসহায়, উচ্ছেদ বা ওদের উপরে নির্যাতন করতে পারবেন না। অন্য সব বড় মহলে কাজ দেন, করে দেবে, চিন্তা করবেন না। কিন্তু আমার তো ওই জায়গাটা চাই। এই জায়গা বাদে অন্য জায়গায় দেখুন। দেখো, তুমি যদি না করো, আমি আমার লোক দিয়ে কাজটা করিয়ে নিই। সিমি উঠে দাঁড়িয়ে, আমার শহরে আমি থাকতে এটা কখনো হবে না চাচা। জুনায়েদ, বোঝাও ওকে। ওটা একবার পেলে কোটি কোটি টাকা পাবে। আমার কোনো টাকার প্রয়োজন নেই, আপনি অন্য জায়গায় দেখেন, এটা দেওয়া সম্ভব না। মামনি, তুমি আমাকে ভালো করে চিনোই, আমার কাজে বাধা দিও না, তাহলে তো বুঝো। আমি পারলে কিছু করে দেখাবো কিভাবে আপনি নেন জায়গাটা। প্রয়োজন পড়লে ওখানে যে চোখ দেবে তাকে টপকে দিতে আমি দুবারও ভাববো না। জুনায়েদ সিমিকে শান্ত করার চেষ্টা করছে। পাশ থেকে সুমাইয়া বলল, সিমি, এক কথায় শেষ কথা, এখানে এত কথা বলে সময় নষ্ট কেন করছি? কান কাটা আলো, ভুলেও চোখ ফেলবি না, চোখ উঠিয়ে নিব। বেঁচে থাকতে চাইলে ভালো হয়ে যা। সবাই অবাক হয়ে সুমাইয়ার দিকে তাকালো। সিমি সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া সিমি জুনায়েদকে নিয়ে বের হয়ে গেল। আলম ঠায় দাঁড়িয়ে রইল। একজন বলল, স্যার, ও এতটুকু পিচ্ছি আপনাকে থ্রেট দিয়ে চলে গেল। আমাকে থ্রেট করার মানে বুঝিস তো? পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় কান কাটা অমলের সাথে লাগতে আসে। কি করবেন স্যার? অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, তারপর ওদেরকে শেষ করে দিব। আকবর থানার ভেতর বসে আছে। সিম্পল ড্রেসে একজন এসে, হ্যাঁ, কোনো তথ্য পেলে? হ্যাঁ স্যার, ছেলেটার নাম মেহেবার, ভার্সিটিতে পড়ে। ওই বস্তিতে একটা ছোট্ট ঘর নিয়ে থাকে। ভার্সিটির শেষে রিক্সা চালায়। ওর কেউ নেই বললেই চলে, একাই। আর কোনো কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, বস্তিতে মেঘা নামের একটা মেয়ে থাকে, খুবই জেন্ডারেস, খুব কৌশলে মানুষদের মারে, কোনো প্রমাণ ছাড়াই।
ওর কোনো কেস ফাইল নেই? যার প্রমাণ নেই তার আবার কেস ফাইল কিভাবে হবে? ঠিক আছে, তুমি যাও। আকবর চিন্তার ভেতর পড়ে গেল। মেয়েরা পিছনে তাকাচ্ছিল বারবার। রিক্সাটা বস্তির সামনে থেকে এনে ভেতরে গেল ওষুধ আনার জন্য কাগজ আনতে। আকবর উঠে দাঁড়ায়। মেঘার সাথে কোনো হাত নেই তো, আমাকে খুঁজে বের করতে হবে। রামিসা আর মেহরাব ক্লাস শেষে বের হলো। জিনিয়া এসে বলল, আমার সাথে একটু শপিংয়ে যাবি? কখন যাবি? এখন। ঠিক আছে চল। মেহরাব, তোমার কোনো কাজ আছে এখন? না। চলো আমার সাথে, তোমাকে শপিং মলটা চিনিয়ে দিব। জিনিয়া বলল, এই পোশাক নিয়ে শপিং মলে যাব খ্যাতের সাথে? রামিসা, তোর কি রুচি বলতে সব শেষ হয়ে গেছে? মেহরাব জিনিয়ার কথা শুনে মুখটা কালো হয়ে গেল। রামিসা বলল, শোন, ঠিক মতো কথা বল। তোর যেতে অসুবিধে হলে তুই একাই যা। জিনিয়া চলে গেল। রামিসা মেহরাবের দিকে তাকিয়ে, চলো, আমার কিছু মার্কেট করতে হবে। রামিসা মেহরাবকে নিয়ে চলে গেল। সিমি রাস্তা দিয়ে যাচ্ছিল। মেধা সিমির পথ আটকিয়ে, রামিসা, পেয়েছিটা কি? হ্যাঁ। সিমি অবাক হয়ে, কেন, কি করেছে? ওই খ্যাত ছেলেটার জন্য আমাকে চড় মেরেছে আজ। বলিস কি? সামান্য একটা খ্যাত ছেলের জন্য? তুই যদি কিছু না বলিস তাহলে আমি কিন্তু। শান্ত হ। খ্যাত ছেলেটার ভিতরে রামিজা পড়েছেটা কি? এই খ্যাতটাকে দেখাচ্ছি আমি। ওকে এমন শিক্ষা দিবি যেন ভার্সিটিতে আসতে ভয় পায়। ঠিক আছে, তুই যা, আমি দেখছি ব্যাপারটা। সিমি হা হয়ে। মেধা চলে গেল। সিমি যাচ্ছে আর ভাবছে, রামিসা ওই ছেলেটার জন্য কেন এসব করছে। রামিসা মেহরাবকে সাথে নিয়ে শপিং মলে চলে আসলো। মেহরাব বলল, এটা তো ছেলেদেরটা। হ্যাঁ, আমি পরবো ভাবছি। মেহরাব অবাক হয়ে, আপনি পরবেন মানে? বোঝনি, ছেলেদের পোশাক কিনে আমি পরবো। ও আচ্ছা। রামিসা দুটো শার্ট ও দুটো প্যান্ট নিল, কিছু ড্রেস কিনলো। তারপর একটা রেস্টুরেন্টের দিকে গেল। রেস্টুরেন্টে ঢোকার আগে মেহরাব বলল, আমি ভিতরে যাব না। কেন? আমার এই পোশাকে যাওয়াটা ঠিক হবে না। আমি কখনো রেস্টুরেন্টে যাইনি। আপনি যান, আমি বাসায় চলে যাচ্ছি। রামিসা রাগীভাবে তাকিয়ে, চুপচাপ ভেতরে চলো। তুমি আমার সাথেই যাচ্ছ, ভয় নেই, তোমাকে বিল দিতে হবে না। মেহরাব মাথা চুলকিয়ে, কিন্তু। রামিসা মেহরাবের হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে যাবে, তখনই গেটম্যান রামিসার সামনে দাঁড়িয়ে, ম্যাম, ওনাকে নিয়ে ভেতরে যাওয়া যাবে না। কেন? খ্যাতমার্কা পোশাকে আমাদের রেস্টুরেন্টে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আপনি যেতে পারবেন, সে পারবে না। ভেতরের পরিবেশ নষ্ট করা যাবে না। রামিসা রেগে যে গেটম্যান ছেলেকে কুশে চড় মেরে, তুই কোন বালের স্মার্ট বড়লোক হয়েছিস যে সিকিউরিটির গার্ডের চাকরি করিস, আবার বলিস খ্যাত পোশাক? ভেতর থেকে ম্যানেজার এসে, কি হয়েছে ম্যাডাম? কেমন ছোট মনের মানুষদের চাকরিতে রাখেন, যে মানুষদের মূল্যায়ন করে না, পোশাকেই সব কিছু। সরি ম্যাম, ওর একটু বোঝার ভুল আছে। ভিতরে আসেন, আমি ওকে দেখছি। মেয়েরা রামিসার দিকে হা হয়ে চেয়ে আছে। মেয়েটাকে চেনার কোনো উপায় নেই। এই ভালো, এই রাগী। রেস্টুরেন্টে বসে রামিসা খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। মেহরাব খাবারের দিকে চেয়ে আছে। কতকাল পর এমন খাবার সামনে দেখছে। রামিসা চামচ দিয়ে খাওয়া শুরু করলো। মেহরাব চামচ হাতে নিয়ে কিভাবে খাবে ভাবছে। রামিসার দিকে তাকাচ্ছে। রামিসা মেহরাবকে বলল, খাচ্ছ না কেন? আমি তো চামচ দিয়ে কখনো খাইনি। হাত তো আছে নাকি? হাত দিয়ে খাও, সমস্যা কোথায়? মেহরাব খুশি মনে চামচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করলো। রেস্টুরেন্টে বসে থাকা অনেকে মেহরাবের দিকে তাকিয়ে হাসছে। কেউ কেউ খারাপ মন্তব্যও করছে। মেহরাব লজ্জায় পড়ে গেল। রামিসা বলল, একটা সময় মাটিতে পড়ে যাওয়া জিনিস উঠিয়ে খেতাম, এখন 2 টাকার মুখ দেখেই রেস্টুরেন্টে এসে নিজেকে লাট সাহেব ভাবা তা ভিখারিও ভাবে। বাসায় গেলে ঠিকই হাত দিয়ে খায়। তুমি খাও তোমার মতো করে, পরের কথায় কান দেওয়ার দরকারই নেই। মেহরাব রামিসার দিকে তাকিয়ে পড়ল। অনেকে চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। খাওয়া শেষে রামিসা বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। কিছুটা পথ হেঁটে মেহরাবকে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আর ধন্যবাদ। কেন?
আমাকে খাওয়ালেন তার জন্য। তুমি যে আমাকে বিনা টাকায় সেদিন রিক্সা করে বাসায় পৌঁছে দিলে তার জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা যাই তাহলে, সাবধানে যাবেন। মেহরাব কিছুটা হেঁটে সামনের দিকে যেতেই রামিসা ডাক দিল, মেহরাব। মেহরাব দাঁড়িয়ে পড়ল। রামিসা এগিয়ে এসে শপিং বাড়িয়ে দিল। এটা ধরো। কেন? আরে ধরো আগে। মেহরাব ব্যাগটা ধরল। রামিসা বলল, এটা তোমার জন্য। কাল থেকে এই পোশাক পরে ভার্সিটিতে আসবে, মনে থাকে জানো? মেহরাব পুরো হা হয়ে, আমি এটা নিতে পারবো না, আমি এমনিই ঠিক আছি। নিতে বলেছি নিবে। না, আমি বিনা টাকায় নিব না। আরে কে বলেছে তোমাকে বিনা টাকায় দিচ্ছি? তাহলে? তুমি আমাকে আজ সন্ধ্যার পর তোমার রিক্সায় করে ঘুরিয়ে তার পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে সন্ধ্যার পর বাসার সামনে চলে আসো, ওকে? ঠিক আছে। রামিসা চলে গেল। মেহরাবও চলে গেল। বিকেলবেলা বস্তিতে পুলিশের গাড়ি ঢুকলো 4টে। অনেকে ভয়তে ঘরে পালিয়ে গেল, যে যার মতো দরজা আটকিয়ে দিয়েছে। সবাই পুলিশকে দেখে বেশ আতঙ্কিত। মেঘা বেরিয়ে এগিয়ে আসলো। পুলিশের গাড়ি থেকে পুলিশের সদস্যরা আগে নেমে দাঁড়ালো। তারপর গাড়ি থেকে আকবর আর ইরা নামলো। মেঘা অবাক হয়, আরে স্যার, আপনি এই গরিবের বস্তিতে? মেহরাবকে কি পাওয়া যাবে? কেন, ও কি করেছে? ওকে একটু ডেকে নিয়ে এসো, দরকার আছে। মেঘা দুটো চেয়ার এনে আকবর আর ইরাকে বসতে দিল। বস্তির লোকজন কানাঘুষা করছে। মেহরাব কি তাহলে কোনো সন্ত্রাসী? ও কি খারাপ? তার জন্য কি পুলিশে ধরতে এখানে চলে আসলো? নিশ্চয় কোনো চক্রের সাথে জড়িত, তাই পুলিশ আসছে ওকে ধরতে। ওকে এখানে থাকতে দেওয়া যাবে না, ওকে তাড়াতে হবে। ওর জন্য আমরাও বিপদে পড়ব। অনেকে অনেক মন্তব্য করতে করতে ঘর থেকে বেরিয়ে সবাই জড়ো হলো। আকবর সবার উপস্থিতি দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে সবাই ভয়তে ঘরে ঢুকে গেল, এখন আবার সবাই বের হলো মেহরাবের কথা শুনে। মেঘা মেহরাবের ঘরে যেয়ে দেখলো মেহরাব ঘুমাচ্ছে। মেঘা মেহরাবকে জাগিয়ে, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওইদিকে পুলিশ এসে তোকে খুঁজছে। মেহরাব লাফ মেরে, কি? আমাকে কেন খুঁজবে? আমি কি করেছি? তুই কোনো অঘটন ঘটাসনি তো? না, সত্যি। তাহলে ব্যস্ত, বাইরে আয়। মেঘা ঘর থেকে বের হয়ে গেল। মেহরাব কিছুক্ষণ পর বের হয়ে আকবর আর ইরাকে দেখে অবাক হয়। স্যার ম্যাডাম, আপনারা? আসলে তোমাকে দেখতে আর চা খেতে। বস্তির লোকজন সবাই হা হয়ে গেল। মেহরাবের সম্পর্কে এতক্ষণ সবার মন্তব্য করা ভুল ছিল। মেহরাব হাসি মুখে, বসেন আপনারা, এক্ষুনি চা এনে দিচ্ছি। মেঘা বলল, চা চলে এসেছে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। 4 জন চায়ের ট্রে নিয়ে এগিয়ে আসে। আকবর মেহরাবের দিকে, মেঘার দিকে আর ওই 4 জনের দিকে তাকিয়ে দেখছে। একজন আকবর আর ইরাকে চা দিল, বাকি সব সদস্যদের চা দিল। আকবর মেহরাবকে বলল, তোমার জন্য গতকাল আমরা বেঁচে গেছি, তাই ধন্যবাদ দিতে আসলাম। আমি জানি তুমি মেঘকে দিয়ে আমাদের বাঁচিয়েছো। সবাই হা হয়ে গেল। মেঘা বলল, স্যার কি বলেন? আমরা কিভাবে আপনাকে বাঁচালাম? পুলিশের চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ না। ইরা মেঘার কাছে যে, চিন্তা করো না, তোমাকে ধরতে আসিনি। তোমার প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। ভালো কাজে সবসময় থাকবে, দেখবে ভালো হবে। কখনো কখনো দরকার পড়লে স্মরণ করে চলে আসব। ঠিক আছে। আকবর ইরাকে নিয়ে গাড়িতে ওঠার আগে বস্তির লোকজনদের দিকে তাকিয়ে, আপনাদের থেকে যে চাঁদাটা নেওয়া হতো তা আর কেউ নেবে না। কেউ যদি নিতে আসে তার ব্যবস্থা আমি করব। বস্তির লোকজনের সবার মুখে হাসি ফুটে উঠল। আকবর গাড়িতে উঠে চলে গেল। কেউ কেউ বলতে লাগলো, এই অফিসারটা ভালো, মেঘার নামে এত সুন্দর প্রশংসা করে গেল। স্যারের মন অনেক ভালো, একটা বিপদ থেকে বাঁচিয়ে দিল। মেঘা মেহরাবের দিকে তাকিয়ে হেসে দিল। মেহরাব ঘরে চলে গেল, মেঘাও চলে গেল। সিমি চেয়ারে বসে ঢুলতে ঢুলতে ভাবতে লাগলো কি করবে। কাজটা করা কি ঠিক হবে, না করতেই হবে। মারিয়া সিমির কাঁধে হাত রেখে, কি রে, কি এত ভাবছিস? একটা কাজ করতে হবে। কি কাজ বল, আমি করে দিব। তুই পারবি? কোন কাজটা না পারলাম? তাহলে শোন। সিমি মারিয়ার কানে কানে পড়ল। মারিয়া সিমির কথা শুনে, আফসানাকে সাথে নিয়ে যাবি। ঠিক আছে। সন্ধ্যার পর মেহরাব রামিসার বাসার সামনে যেয়ে দাঁড়ালো।
রামিসাদের বাসাটা অনেক বড়, বিল্ডিং বাড়ি। বাড়িটা এত সুন্দর, ভেতরটা না জানি কত সুন্দর। মেয়েরাব ভাবতে লাগলো, ইস, এমন একটা বাড়ি যদি আমার থাকতো। মেয়েরাবের ভাবনাটা এক নিমিষে রামিসা ভেঙে দিয়ে, কি এত ভাবছো? কখন থেকে দাঁড়িয়ে আছি। মেয়েরাব থম খেয়ে, না মানে কি না না মানে করছো? মেয়েরাব রামিসার দিকে তাকালো। শাড়ি পরেছে। মেয়েরাব রামিসাকে বলল, আপনাকে আজকে সুন্দর লাগছে। তাই? হ্যাঁ, তবে কি একটা অপূর্ণ আছে। কি? রিস্কায় তো উঠেন বলছি। রামিসা রিকশায় উঠে বসে। কি অপূর্ণ আছে বলো? বলছি। মেয়েরাব রিকশা চালানো শুরু করলো। কি অপূর্ণ আছে এখনো বলেনি। জুনায়েদ আর সুমি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাফি ওদের পথ আটকিয়ে, সেদিন তো আমার লোকদের একা পেয়ে ভালোই পিটাইছিলে, এখন তোকে আমরা পেটাবো, কি করবি? তুই কিন্তু ভালো করছিস না কাজটা। তোর থেকে শিখতে হবে আমাকে কোনটা ভালো কোনটা খারাপ। যদি ভালো চাস রাস্তা দিয়ে সর, না হলে বুঝিয়ে দেবো। তুই কি বুঝবি? আজ তোকে বাকে পাইছি, তোকে শিক্ষা দিয়ে যাব এখান থেকে। সুমি জুনায়েদকে শক্ত করে ধরলো। জুনায়েদ হাসি দিয়ে, রাফি বেশি বেশি হয়ে যাচ্ছে, আমাকে তো জানিস না। তোকে জানার প্রয়োজন নেই। রাফি জুনায়েদের কলার ধরলো। রামিসা একটু রেগেছে। কি হলো বলো না কেন? এতবার জিজ্ঞেস করছি। রিকশাটা থামিয়ে রিকশা থেকে নেমে, বসেন, আমি আসতেছি। কই যাচ্ছ? মেহরাব চলে গেল। রামিসা রিকশায় বসে থাকলো। পরের দিন রামিসা ভার্সিটিতে আসলো, কিন্তু মেহরাব আসেনি। রামিসার চিন্তা হয়ে গেল, কেন আসলো না আজ? ভাবতে লাগলো। মেহরাব ফুল মার্কেটে ঢুকলো। ফুল কেনার সময় মেধা মেহরাবকে দেখতে পেল। মেহরাব ফুল নিয়ে চলে গেল। মেধা মনে মনে ভাবছে, এই খ্যাত ছেলে আবার কাকে ফুল দেবে, দেখতে হয়তো। মেধা পিছু পিছু গেল। মেহরাব ফুল নিয়ে রিকশার কাছে যেয়ে রামিসার দিকে ফুল বাড়িয়ে দিয়ে, এটা চুলের খোপায় বেঁধে নেন, আরো বেশি সুন্দর লাগবে। রামিসা অবাক হয়ে মেহরাবের দিকে চেয়ে আছে। মেধা দূর থেকে এটা দেখে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে। মেধার সাথে সাথে সিমিকে কল করলো। কি হলো, ধরেন। তোমার পছন্দ আছে বলতে হয়। মেহরাব রামিসাকে বলল। মেহরাব কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। রামিসা ফুল নিয়ে চুলের খোপায় পরে নিল। ফোনটা বের করে দেখলো। মেহরাব বলল, এখন সবকিছুতে পরিপূর্ণ আছে, সুন্দর লাগছে। রামিসা হাসলো। মেহরাব রিকশা চালিয়ে চলে গেল। মেধা সব কিছু লক্ষ্য করে অবাক হয়ে গেছে। কয়েকবার ফোন করার পর সিমি ফোনটা রিসিভ করলো। মেধা একটু রাগ নিয়ে, কই মরছিলি? কখন থেকে ফোন দিচ্ছি। ওয়াশরুমে ছিলাম, বল কি হয়েছে। রামিসা। সিমি বসা থেকে উঠে দাঁড়িয়ে, কি হয়েছে রামিসার? ওই খ্যাত ছেলেটা আছে না আমাদের ভার্সিটির, ও রামিসার সাথে রিলেশন করছে। তাই তো বলি রামিসা কেন ওকে নিয়ে লাফালাফি করে। সিমি অবাক হয়ে, রামিসার ছেলে পেল না, শেষে এই খ্যাত ছেলে। ওর রুচি এত খারাপ হতে পারে না। কিন্তু ওর রুচি খারাপ হয়ে গেছে। ছেলেটা রিক্সা চালাচ্ছে আর রামিসা রিক্সায় বসা, ফুল কিনে দিচ্ছে। সিমি হাও হয়ে গেল। বলিস কি? ওই ছেলেটার জন্য রামিসা আমাকে অপমান করেছে। ওই ছেলেটাকে কিছু একটা করতে হবে। চিন্তা করিস না, কোন রোডে আছে একটু লক্ষ্য করে রাখ, আমি আসতেছি। ঠিক আছে। মেহরাব রিক্সা চালাচ্ছে। রামিসা মেহরাবকে এক এক জায়গার নাম বলছে আর গল্প করছে। রামিসা বলল, তোমার সাথে যদি পরিচয় না হতো এভাবে শান্তিতে ঘুরতেই পারতাম না। কেন? দেখো না, রাতে মেয়েরা সেফ না। কিছু নরপশুদের জন্য বের হওয়া যায় না, কাকে বিশ্বাস করব? আমি যদি খারাপ হই? তোমার মতো বোকা সহজ সরল বলদ হবে খারাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে, কি? তুমি আমার বন্ধু। মেহরাব পিছনে তাকিয়ে, সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। মেহরাবের মুখে হাসি ফুটে উঠল। মনটা আনন্দে ভরে উঠল। মেহরাব রামিসাকে বলল, ধন্যবাদ। কেন? আপনি আমার মতো ছেলেকে বন্ধু করেছেন, তার জন্য। আমি কখনো ভাবতে পারিনি আমার বন্ধু হবে। বোকা, এক সময় না এক সময় সবাই বন্ধু হয়ে যায়। রামিসা আর মেহরাব দুজনে গল্প করতে লাগলো। মেহরাবের সামনে দুটো বাইক এসে থেমে হেলমেট পরা একজন বলল, ঠিক আছে। বাইক দুটো চলে গেল। রামিসা জিজ্ঞেস করলো, কারা ছিল?
যে রিক্সা ভাড়া করে দিয়েছিল বস্তিতেই থাকে। ও জুনায়েদ আর সুমাইয়া দুজনে ক্লাবে বসে আড্ডা দিচ্ছে। সুমাইয়া উঠে যেয়ে একটা টেবিলে বসলো। পাশের লোকটা সুমাইয়াকে দেখে, সুমাইয়া, হ্যাঁ চিনতে পেরেছো? তুমি এত কিউট, তোমাকে না চেনার কি আছে? জিনিস এনেছো? হ্যাঁ। লোকটা পকেটে থেকে একটা প্যাকেট বের করে। এই যে টাকা এনেছো, হ্যাঁ। টাকাগুলো তুমি রেখে দাও। সুমাইয়া অবাক হয়ে, কেন? আমার সাথে এক রাত কাটালেই হবে। সুমাইয়া উঠে যেয়ে লোকটার গলা পিছন থেকে জড়িয়ে ধরে, শুধুমাত্র এক রাত হলেই হবে? হ্যাঁ বেবি, তুমি চাইলে আরো বেশি রাত কাটাবো। টাকা দেবে তো? হ্যাঁ, তুমি যা চাইবে তাই হবে। তোমার মতো হর সুন্দরীকে বিছানায় চাই। হ্যাঁ পাবে, সারা জীবনের জন্য। লোকটা খুশি হয়ে, সত্যি বলছো? হ্যাঁ, তবে এখানে না। কথাটা বলেই সুমাইয়া পিস্তল দিয়ে মাথার কোণায় গুলি করে দিল। লোকটার মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না। শরীর নিথর হয়ে গেছে। সামনের দিকে ঠেলে দিয়ে, ওপারে বসে সারা জীবন ভাবিস। সুমাইয়া জুনায়েদের কাছে এসে, কাজ হয়ে গেছে, চলো। সুমাইয়া আর জুনায়েদ বেরিয়ে গেল। রাত 11:30। মেয়েরাব রিক্সা নিয়ে রামিসার বাসার সামনে এসে থামলো। রামিসা রিক্সা থেকে নেমে, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। মেয়েরাব হাসে, কিছুই বলে না। রামিসা বলল, ঠিক আছে, সাবধানে বাসায় যেও। আগামীকাল তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসো, ওকে? ঠিক আছে। রামিসা বাসার ভেতর ঢুকে গেল। মেয়েরাব রিক্সা নিয়ে কিছুটা দূর যেতে কয়েকটা গাড়ি এসে মেয়েরাবের রিক্সার সামনে থামে। পিছন থেকে একটা গাড়ি রিক্সায় ধাক্কা দেওয়াতে মেয়েরাব রিক্সা থেকে সামনের দিকে ছিটকে পড়ে। রাস্তার পিচের উপর থুবড়ে পড়ায় হাত পা কেটে গেছে। মেয়েরাব হা হয়ে গেল, কিছুই বুঝতে পারছে না। দুজন এসে মেয়েরাবকে তুলল। মেয়েরাব সামনে তাকাতে হা হয়ে গেল। মেধা এগিয়ে আসছে হকি নিয়ে। মেধা হাত দিয়ে মেহরাবের গালে জ্বর বসিয়ে দিয়ে, তোর জন্য ভার্সিটিতে রামিসা আমাকে অপমান করেছে, তোকে আজ আমি মেরেই ফেলবো। মেহরাব কাঁপা কাঁপা গলায়, আমার কোনো দোষ নেই, আমাকে মারবেন না। মেধা কোনো কথা না শুনে মেহরাবকে মারতে শুরু করলো হকি দিয়ে। মেহরাব অনুনয় করতে লাগলো। মেধা তা শুনছে না। এর ভেতর আরেকটা গাড়ি আসলো। মেহরাব গাড়িটার দিকে তাকালো। সিমিকে নামতে দেখে মেধা মেহরাবকে মারা বন্ধ করলো। মেহরাব কিছুটা ভরসা পেল, হয়তো সিমি বাঁচিয়ে নেবে। সিমি এগিয়ে এসে মেধার গালে চর মেরে, তুই কি পাগল হয়ে গেছিস? মেহরাবের কিছুটা ভয় কেটে যায়। মেধা বলল, ওর জন্য আমি অপমানিত হয়েছি। ওকে তুলে নিয়ে আমাদের গোদাম ঘরে মারতে পারতিস। রাস্তায় ফেলে মারলে কেউ দেখলে সমস্যা। ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে চল। মেহরাব সিমির কথা শুনে অবাক হয়ে গেল। মেহরাবকে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। রাত 12:30। ক্লাবের একজন ওয়েটার লাশটাকে দেখে চিল্লিয়ে ওঠে। কিছুক্ষণের ভেতর পুরো ক্লাব ফাঁকা হয়ে গেল, শুধু বডিটা আছে। কিছুক্ষণ পর আকবর ঘটনাস্থলে চলে এসে, কিভাবে হলো, কে মেরেছে? স্যার, আমরা জানি না। এত ভিড়ের মধ্যে আমরা কাকে লক্ষ্য করব? ঠিক আছে, যারা যারা আসছিল সিসিটিভি ফুটেজগুলো আমাকে দাও। একজন এসে ম্যানেজারের কানে কানে বলল, স্যার ফুটেজগুলো নাই, একজন এসে সব নষ্ট করে দিচ্ছে। কি বলছিস? স্যার জানতে পারলে খবর আছে। ম্যানেজ করেন। ম্যানেজার আকবরকে বলল, স্যার সিসিটিভি ফুটেজ সব নষ্ট করে দিয়ে গেছে আর মারার হুমকি দিয়ে গেছে। চিনো তুমি তাদের? না, মুখোশ পড়া ছিল, চোখ দুটি দেখা যাচ্ছিল। ছেলে না মেয়ে ছিল? ছেলে। আকবর বডিটাকে পোস্টমর্টমের জন্য গাড়িতে তুলতে বলল। আকবর ম্যানেজারকে বলল, কোনো কি চিহ্নিত করার ব্যবস্থা করো, না হলে ক্লাবে সিল বসিয়ে দিব। আকবর চলে গেল। গুদাম ঘরে মেহরাবকে নিয়ে চেয়ারে বসিয়ে মেধা আর সিমি দুজনে মারতে লাগলো। মেহরাব ছাড়া পাওয়ার জন্য অনেক অনুনয় করলো। কে শোনে কার কথা? মারতে মারতে ক্লান্ত হয়ে গেল সিমি। মেহরাবের শক্তি নেই উঠে দাঁড়ানোর। এতটাই মেরেছে যে আধমরা হয়ে গেছে। মাথা শরীর বেয়ে রক্ত পড়ছে। সিমি মেহরাবের গাল ধরে, তোকে যদি আর কোনোদিন ভার্সিটির আশেপাশে দেখেছি তাহলে একেবারে মেরেই ফেলবো। মেধা বলল, রামিসার আশেপাশে তোকে যেন না দেখি। ওকে যদি কিছু বলিস তাহলে দ্বিতীয়বার বাঁচার কোনো চিন্তাই করবি না। তোর মতো খ্যাত ছেলের জন্য আমি আমার কাছের মানুষটাকে অপমান করেছি সবার সামনে। তুই সাবধানে থাকিস।
পরের বারে আর বাঁচিয়ে রাখবো না। কথাটা বলে সিমি উঠে দাঁড়িয়ে, এই ওকে ওর বস্তিতে ফেলে আয়। সিমির কথা মতো দুজন মেহরাবকে নিয়ে চলে গেল। পরের দিন রামিসা ভার্সিটি আসলো, ক্লাসে গেল কিন্তু মেহরাবকে পেল না। ক্লাস শেষ কিন্তু মেহরাব আসেনি। রামিসা সারা ভার্সিটির মেহরাবকে খুঁজলো, কোথাও পেল না। সিমি রামিসাকে দেখে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছিস? মেহেরাবকে। ওই যে খ্যাত। খ্যাত হলেও মেহেরাব খুব ভালো। প্রেম করছিস নাকি? না, ও আমার বন্ধু, ভালো একটা বন্ধু। রামিসা সিমিকে কিছু একটা বলতে লাগলো। সিমি রামিসার কথা শুনে পুরো স্তব্ধ হয়ে গেল। মেঘা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে। আকবর আর ইরা দুজনে মেঘার সামনে দাঁড়িয়ে। আকবর বলল, কি অবস্থা এখন? ডাক্তাররা কিছু বলছে না। আমি জিজ্ঞেস করে নিচ্ছি, কারা করলো এমনটা, কিছুটা জানতে পেরেছো? না, ওর শত্রু এই শহরে কেই বা হতে পারে। ও আমাকে বাঁচানোর জন্য পিছনে ছিল, তাই হয়তো জানতে পেরেছে তারাই করেছে কাজটা ওকে পেয়ে। ওর তো কোনো দোষ নেই, গ্রাম থেকে এসেছে পড়াশোনা করার জন্য, কিন্তু কি হয়ে গেল। আকবর ডাক্তারকে দেখে এগিয়ে গেল। ইরা মেঘার কাঁধে হাত দিয়ে, কেঁদো না, দেখবে সুস্থ হয়ে উঠবে। সিমি রামিসাকে বলল, প্রেম করিস না? তাহলে তোকে ফুল দিল, আবার রিকশায় ঘোরালো কেন? আরে ওকে আমি শার্ট প্যান্ট কিনে দিয়েছিলাম ভার্সিটিতে আসার জন্য, ও নিবে না, তাই বলছিলাম রিকশায় করে ঘোরানোর জন্য। আর ফুলটা কিনে দিয়েছে খোপা করার জন্য। এটাই অপরিপূর্ণ ছিল, তাই দিয়েছে। আর ও খুব সহজ সরল এবং গরিব। এখানে আসার পথে ওর সব কিছুই ডাকাতি আর ছিনতাই হয়ে গেছে। কোনো এক প্রভাবশালীর থেকে টাকা নিয়েই তবেই ভর্তি হতে পেরেছে। বস্তিতে উঠেছে, রিক্সা চালিয়ে পেটের খাবারের ব্যবস্থা করে। সিমি রামিসার কথা শুনে পুরো স্তব্ধ হয়ে গেল। শেষে কিনা এই সহজ সরল ছেলেটাকে এভাবে মারলো, যার কোনো দোষই নেই। কি করলাম এটা আমি? মেধার কথা শুনে রামিসা সিমির দিকে তাকিয়ে, আচ্ছা তুই জানলি কি করে ও আমাকে ফুল কিনে দিচ্ছে, রিক্সায় ঘোরাচ্ছে? হুম। সিমি থম খেয়ে, আছে না কত মানুষ, অনেকেই বলেছে তুই এই রিক্সাওয়ালা ছেলেটার প্রেমে পড়েছিস। তুইও না, অনেক সময় দেখার চোখেও অনেক কিছু ভুল থাকে। হ্যাঁ জানি, তা তুই ওর জন্য এত কিছু করছিস কেন? ও আমার বন্ধু, তাই করছি, এর বাইরে কিছুই না। আমাকে কি বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, কেন হবে না? থাক, দেখি বাসার দিকে যাব। শোন, ওকে আবার র্যাক করিস না, ছেলেটা অনেক ভালো। আচ্ছা যা, আমিও যাই। রামিসা চলে গেল। সিমি চিন্তায় পড়ে গেল। এই প্রথম কোনো ভুল কাজ করলো। সিমি বাসার দিকে রওনা হলো। আকবর ডাক্তারের সামনে যেয়ে, ডাক্তার, পেশেন্ট আপনার কি হয়? ভাই হয়। ওর অবস্থা তেমন ভালো না, কোনো পরিবর্তন দেখছি না। আইসিইউতে রাখা হয়েছে, আগামী 36 ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। ওর কি হয়েছে? পশুর মতো পিটিয়ে আধমরা করে রাখছে। কিছু একটা করেন ডাক্তার। আমরা আমাদের সাধ্য মতো করে যাচ্ছি। ডাক্তার চলে গেল। ইরা মেঘা আকবরের সামনে দাঁড়িয়ে, কি বললো ডাক্তার? 36 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলতে পারবে না। মেঘা এসে একপাশে বসে পড়ল। ইরার মুখ কালো হয়ে গেল। আকবর চিন্তা করছে, কে মারলো এভাবে ওকে? একবার যদি পাই, ওর থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে মারব। আকবর ফোনটা বের করে কল করলো। মিস্টার রয় ফোনটা ধরতেই, পুরো শহরে খোঁজ লাগাও, গতকাল রাতে একটা ছেলেকে রিক্সা থেকে তুলে নিয়ে গিয়েছিল কারা। ঠিক আছে স্যার, আমি খোঁজ নিয়ে এখনই খোঁজ করছি। আমার খোঁজ চাই। আকবর ফোনটা রেখে দিল। সিমি বাসায় ঢুকতে মারিয়া সিমিকে দেখে, কি হয়েছে তোর, এরকম আপসেট দেখাচ্ছে কেন? সিমি কিছু না বলে চেয়ারে যেয়ে বসে পড়ে। কপালে হাত দিয়ে ভাবতে শুরু করলো। মারিয়া বলল, কি হয়েছে বলবি? সিমি চিন্তায় মগ্ন হয়ে গেল। মারিয়ার কোনো কথায় ওর কানেই যাচ্ছে না। মেহরাবের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে না। কি জন্য যে নিরীহ ছেলেটাকে তুলে নিয়ে মারতে গেল? মারিয়া সিমিকে ধাক্কা দিল। মারিয়া বলল, কি হয়েছে তোর, কিছু বলছিস না কেন? প্লিজ আমাকে একা থাকতে দে। মারিয়া উঠে দাঁড়ালো। ফোনটা বের করে সুমায়াকে ফোন দিল। সুমায়া ফোনটা ধরতেই, সিমির সাথে কি কিছু হয়েছে? সুমায়া অবাক হয়ে, কি হবে আবার ওর সাথে? কিছু না তো। তাহলে ও কেন এত আপসেট হয়ে আছে?
কিছুই তো বলছে না। জুনায়েদ সুমাইয়ার থেকে ফোনটা নিয়ে, কি হয়েছে মারিয়া বলো তো? ভাইয়া, ও মন খারাপ করে বাসায় ঢুকলো, এখন চেয়ারে বসে কপালে হাত দিয়ে কি যেন ভাবছে। জিজ্ঞেস করছি, কোনো কিছুই বলছে না। ইরা আকবরের কাঁধে হাত দিয়ে, এতটা উত্তেজিত হয়েও না। ওরা যদি জানতে পারে মেহরাব হাসপাতালে, তাহলে ওর ক্ষতি করার জন্য আবার এখানে মানুষ চলে আসবে। হ্যাঁ ঠিকই বলেছো মেঘা। হ্যাঁ স্যার বলুন। তুমি কি বস্তিতে বলছো নাকি মেয়েরা হাসপাতালে? না, কেউ জানে না, ওকে আমি আর নীলিমা নিয়ে এসেছি। তুমি বস্তিতে সবাইকে জানিয়ে যাও মেহরাবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ জিজ্ঞেস করতে আসলে যেন এই কথাটাই বলে। ইরা বলল, স্যার আপনারা থাকুন, আমি আসছি। ঠিক আছে। সুমাইয়া জুনায়েদ সিমির বাসায় চলে আসলো। সিমি চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে চেয়ারে তুলছে। জুনায়েদ সিমির পাশে বসে, কি হয়েছে বোন, তোর কোনো সমস্যা হয়েছে কি? সিমি চোখটা খুলল। সিমির চোখে পানি ঝলমল করছে, লাল হয়ে আছে। সুমি সিমিকে বলল, কে কি বলেছে তোকে, বল একবার। সিমি জুনায়েদের হাত ধরে, ভাইয়া একটা কাজ করে দিতে পারবে? তোর জন্য 1000টা কাজ করতে পারবো, বল কি কাজ? একটা ছেলের খোঁজ এনে দিতে হবে, তুমি যাবা প্লিজ? সুমি জুনায়েদ মারিয়া অবাক হয়ে তাকিয়ে, কি করেছে ছেলেটা? নাম কি, থাকে কই? মেহেরাব বস্তিতে থাকে, ও এখন কোথায় আছে এতটুকু শুনে আমাকে জানাও। কাউকে নিয়ে যেও না, কেউ সন্দেহ না করে। গ্রামের পোশাকে যেও। খোঁজ নেওয়ার কি আছে, একেবারেই তুলে নিয়ে আসে? না না, ওর খোঁজটুকু আমার জানা খুব দরকার। মারিয়া বলল, ভার্সিটির খ্যাট ছেলেটা না? ওকে খ্যাত বলবি না। জুনায়েদ চলে গেল। মারিয়া সুমির কানে কানে বলল, বেশি তো সুবিধা মনে হচ্ছে না, ও কি খ্যাত ছেলের প্রেমে বলো নাকি? দাঁড়া, আমি জিজ্ঞেস করছি। কর। ডাক্তার এসে আকবরের হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এইগুলো আনার ব্যবস্থা করেন। ডাক্তার কাগজটা দিয়েই চলে গেল। আকবর ইরাকে বলল, বসো, আমাদের ফোর্স এখনই চলে আসবে, আমি এগুলো নিয়ে আসি। ঠিক আছে, সাবধানে যেও। চিন্তা করো না, হাসপাতালের সামনেই পাওয়া যাবে। আকবর চলে গেল। ইরারও চিন্তা ঢুকে গেল মাথায়, এই শহরটা কি সত্যিই খারাপ? জুনায়েদ লুঙ্গি গেঞ্জি মাথায় গামছা বেঁধে বস্তিতে হাজির হলো। একজনকে ডাক দিয়ে, চাচি মেহরাব কে আছে? কোন মেহরাব? এখানে থাকে যে, রিক্সা চালায় আবার পড়াশোনা করে। ও ওই ছেলেটা? আহারে, ছেলেটা কত ভালো আছিল, গতকাল রিক্সা চালানোর জন্যে বের হলো আর বাসায় ফেরেনি। রিক্সাটা নাকি রাস্তার মাঝখানে পাওয়া গেছে, ছেলেটাকে পাওয়া যায়নি। ঠিক আছে, ও আসলে বলেন, ওর চাচাতো ভাই আসছিল। ঠিক আছে। জুনায়েদ বস্তির সব মানুষদের জিজ্ঞেস করে খুঁজতে লাগলো। সবাই একই কথা বলছে। সুমি সিমিকে বলল, তুই আবার ওই ছেলের প্রেমে পড়িসনি তো? আরে না। তাহলে এভাবে খুঁজছিস কেন? ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, ওর খোঁজটা আমার জানা দরকার। সিমির ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো জুনায়েদ ফোন করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে, ছেলেটার খোঁজ কেউ জানে না, রিক্সা চালাতে গেছে, এখনো বাসায় ফেরেনি। সিমি কলটা কেটে দিয়ে মেধাকে কল করলো। মেধা কল রিসিভ করতেই, মেহরাবকে গতকাল কোথায় ফেলে আসছিস? একটু আগে রাস্তার ওপর। সিমি রেগেছে, তোরে আমি কি বলেছিলাম, বস্তিতে ফেলে আসবি? একটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারিস। সুমি মারিয়া সিমির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আকবর কাগজে থাকা সব কিছু এনে দিল। নার্স নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর পুলিশের 2 গাড়ি হাসপাতালের সামনে যেয়ে থামলো। আকবর এগিয়ে গেল। মিস্টার রয় গাড়ি থেকে নেমে আকবরকে স্যালুট করে। স্যার, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কেউ কি দেখেনি? না স্যার। সবাইকে নিয়ে ভেতরে যাও, আমি আসতেছি। ঠিক আছে। কোনো বেখেয়ালিভাবে না থেকে কেউ। ওকে স্যার। আকবর সোচ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকতেই অনেকে ভয় পেয়ে গেল। সবাই সাইড করে দাঁড়িয়ে পড়ল। মারিয়া সুমি সিমির দিকে হা হয়ে তাকিয়ে আছে। সিমি ফোনটা রেখে মারিয়া সুমির তাকানো দেখে মাথা নিচু করে নিল। সুমি বলল, যাকে মারলি তাকে আবার খুঁজছিস? কিছুই তো বুঝছি না, কেন মারলি আর কেনই বা খুঁজছিস এখন? আদৌ কি ছেলেটা বেঁচে আছে? সিমি উঠে দাঁড়িয়ে, না, ও মরতে পারে না, ও মরলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মারিয়া বলল, কি হয়েছিল বলতো, কেন মারলি? সিমি সব কিছু বলল। সবাই অবাক হয়ে গেল। পিছন থেকে ফারিয়া সিমির কাছে এসে, আমি অপমানিত হয়েছি বলে তুই এই কাজটা করলি?
সিমি ফারিয়ার দিকে তাকিয়ে পড়ে মাথা নিচু করে নিল। ফারিয়া বলল, মেধাকে আসতে বল, আমরা সবাই মিলে ওকে খুঁজবো। রামিসা জানো, কোনোভাবেই জানতে না পারে মেহরাবকে মারার পিছনে তোর হাত আছে। নিরীহ ছেলেটা আমাদের ভুলের জন্য আমাদের শিকার হয়ে গেল। ঠিক বলেছিস। সিমি মেধাকে কল করলো আসার জন্য, আর ভেতরে জুনায়েদ এসে কেউ কিছুই বলতে পারলো না। আচ্ছা ছেলেটা কে সিমি? সুমি জুনায়েদকে পাশে নিয়ে সব কিছু বলল। জুনায়েদ হা হয়ে গেল। সুমিকে বলল, আগে আমাদের কাজ ছেলেটাকে খুঁজে বের করার, তারপর মেধাকে দেখা যাবে। সিমির অবস্থা সুবিধার মনে হচ্ছে না, মনে মনে কষ্ট পাচ্ছে অনেক। ডক্টর মিস্টার রয়ের সামনে দাঁড়িয়ে, স্যার কোনো সমস্যা? না, আমার পেশেন্ট ভর্তি, ওকে সেফটি দেওয়ার জন্য আমার সোর্স থাকবে এখানে। ডাক্তার অবাক হয়, কে? আইসিইউতে যে ছেলেটা আছে। ওই ভদ্রলোকটা কে? উনি বড় অফিসার। ডাক্তার মাথায় হাত দিয়ে, আমি চিনতে পারলাম না। ঠিক আছে, আসুন আমার সাথে। ডাক্তারের সাথে গেল। ডাক্তার আইসিইউ এর সামনে নিয়ে দেখিয়ে দিল। সোর্স 4 জন দাঁড়িয়ে পড়ল। মিস্টার রয় বলল, কেউ যেন ঢুকতে না পারে, কাউকে সন্দেহ হলে আটকে রাখবে। ঠিক আছে স্যার। থাকো তোমরা, আমি স্যারের সাথে কথা বলছি। হাসপাতালের ভেতরে অনেকে ভয় পেয়ে আছে। কেউ মারামারি করে হাসপাতালে আছে, কেউ অপরাধ করেও আছে, কেউ অপরাধও করছে। তারা ভাবছে তাদের ধরতে আসছে। ডাক্তার আকবরের সামনে দাঁড়িয়ে, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, আপনি প্লিজ ওর দিকে একটু খেয়াল দেন। জি স্যার, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। ডাক্তার চলে গেল। আকবর ইরার কাছে গেল। ইরার পাশে 4 জন সোর্স রাইফেল হাতে। মেঘা বস্তিতে যেতে, মামুনি, ছেলেটার কোনো কুছ পেলি? না চাচা। ছেলেটাকে খুঁজতে আসছিল একজন। কে এসেছিল? আমি তো চিনি না। একটা ছেলে গ্রামের পোশাকে, বলল ওর চাচাতো ভাই। আরেকজন এসে বলল, আমার কাছে ও জিজ্ঞেস করেছে। তোমরা কি বলেছো? জানি না। ঠিক আছে, ওর খোঁজ পেলে জানাবো তোমাদের। ঠিক আছে। মেঘা মনে মনে ভাবছে, তাহলে কি অফিসারের সন্দেহটা ঠিক? ওকে খুঁজতে এসে কোনো খোঁজ পেলে ওকে তো আবার মারার চেষ্টা করবে। ওকে আগে ওর স্থান ফিরুক, তারপর ওকে শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দেবে। মেধা সিমির বাসায় আসতে ওদের নিয়ে গাড়ি নিয়ে বের হলো। মেহরাবকে যেখানে ফেলে রেখে গিয়েছিল সেখানে এসে গাড়ি থামলো। মেধা গাড়ি থেকে নেমে, এখানে ফেলে গেছিল। সিমি আশপাশ সব জায়গা দেখে ওখানে শুধু রক্ত পড়ে আছে। তাহলে গেল কোথায়? কাউকে জিজ্ঞেস করবে নাকি করবে না? সুমি জুনায়েদকে বলল, কাউকে জিজ্ঞেস করি এখানে মেহরাবকে দেখতে পেয়েছিল কিনা। না, জিজ্ঞেস করতে গেলে সন্দেহ করবে, আর নতুন পুলিশ অফিসার আমাদের হাতের বাইরে, পরে সমস্যার মুখে পড়তে হবে। তাহলে কি ওকে পাবো না? নিশ্চয়ই পাবো, চিন্তা করিস না। ওকে না পাওয়া পর্যন্ত আমার দুশ্চিন্তা দূর হবে না। সবাই গাড়িতে উঠে চলে গেল। মেধা সুমিকে জিজ্ঞেস করলো, কি আছে? ছেলেটাকে এভাবে খুঁজছেন কেন? ও যদি বেঁচে যায় তাহলে তো সমস্যা, তাই। আসল ঘটনা বলেনি। সুমি মনে মনে বলল, ছেলেটার খোঁজ পাই আগে, তারপর তুই মেধা কই পালাবি দেখে নিব। সুমি মেধার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। মেধাও মুচকে আসলো। সন্ধ্যার পর রামিসা ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। অনেক রিক্সা যাচ্ছে, কিন্তু মেহরাবকে দেখতে পাচ্ছে না। রামিসা মনে মনে ভাবছে, কোথাও কি গেল নাকি গ্রামে গেল? আমাকে তো বলতেই পারতো। ওর কাছে তো ফোনও নেই, কিভাবে বলবে? রাত 3টে। মারিয়া সিমিকে হাঁটাহাঁটি করতে দেখে। কি রে, ঘুম আসনি? ঘুম আসছে না। এত ভাবিস না, ঠিকই খোঁজ পেয়ে যাবি। আমার যে এত চিন্তা কখনো হয়নি। কাজটা করার আগে ভেবে নিতি। সিমি আর কিছু বলে না, হাঁটাহাঁটি করতে থাকে। পরের দিন রামিসা ভার্সিটিতে গেল। ভার্সিটি শেষ হয়ে বের হতে যাবে, তখন সিমি বলল, মেহরাবের কোনো খবর পেলি? না, আজও আসেনি। সিমি চলে গেল অন্যদিকে। রামিসা চলে গেল বাসায়। রাত 3টে। মেঘা বেঞ্চের উপর বসে ঝিমোচ্ছে, তখনই নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। মেঘা লাফিয়ে ওঠে। সত্যি ফিরেছি? হ্যাঁ। ওকে কি দেখতে পারি একবার? বেড়ে দিলে দেখতে পারবেন, আইসিইউতে তো ঢুকাতে পারবো না। মেঘা আকবরকে ফোন দিয়ে বলল। আকবর ইরাকে নিয়ে রওনা হলো। হাসপাতালে চলে আসলো। আইসিইউ এর দরজা দিয়ে মেহরাবকে দেখছে। ডাক্তার ভেতরে মেহরাবকে দেখছে। ডাক্তার বাইরে আসতে, ওরে কি একটু ভেতরের দিকে দেখতে যেতে পারি? এখন না দেখাই ভালো, কাল বেডে শিফট করে দিব, তখন দেখেন। মাত্র সেন্স আসছে, উত্তেজিত করলে সমস্যা আছে। ঠিক আছে।
আকবর, ইরা, মেঘার চিন্তাটা যেন দূর হলো। মেঘা বলল, আপনারা চলে যান বাসায়, কাল আসবেন, কষ্ট করে থাকতে হবে না। সমস্যা নেই, কিছুক্ষণ পর তো ভোর হয়ে যাবে, থাকি আমরা। আকবর পাশে সরে যে ভাবছে মেহরাব কি বলতে পারবে ওকে কে বা কারা মেরেছে, নাকি চিনতে পারবে না। পরের দিন রামিসা ভার্সিটিতে গেল, কিন্তু মেহরাবকে পেল না। জিনিয়া রামিসাকে বলল, কই তোর সেই খ্যাত বন্ধু আসছে না যে? নাকি তুই আবার কিছু করলি? কি সব বলিস তুই? কষ্ট লাগছে? আমি যতদূর কানে বাতাস আসছে ওর রিক্সা রাস্তায় রেখে ওকে কেউ মেরে ফেলছে। রামিসা পুরো থ হয়ে দাঁড়িয়ে পড়ল। কথাটা শোনা মাত্রই পানি গড়িয়ে পড়ল চোখ বেয়ে। মেহরাবকে বেডে দেওয়া হলো। মেঘা, আকবর, ইরা বেডের ভেতর ঢুকলো। মেহরাব চারপাশ দেখছে এখানে কিভাবে আসলো। মেঘা বলল, ঠিক আছিস তুই? তোর এই অবস্থা কে করেছে একবার বল। আকবর বলল, ভয় পেও না, তুমি চিনে থাকলে বলো, আমি ব্যবস্থা। মেঘা বলল, একটাও বেঁচে থাকবে না, একবার শুধু বল। মেহরাব শুধু ওদের চেয়ে দেখছে আর কথাগুলো শুনছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ডাক্তার ভেতরে এসে, রোগীকে আপাতত উত্তেজিত না করাই ভালো হবে, 2-3 দিন যাক, তারপর না হয় আপনারা জিজ্ঞাসা করেন। এখন করলে অবস্থা খারাপের দিকে যাবে। ডাক্তারের কথা শুনে ইরা বলল, ও আগে সুস্থ হোক, গরম গরম কোনো কিছু করা ভালো হবে না, যা করার ঠান্ডা মাথায়। ডাক্তার একটা ইঞ্জেকশন মেহরাবকে দিল। মেহরাবের চোখ দুটো বুজে গেল। ডাক্তার বলল, ওর এখন ঘুমানোর দরকার, সুস্থ হলে ধীরে ধীরে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেন, প্রেশার দেওয়া যাবে না, ওকে? ঠিক আছে। ডাক্তার চলে গেল। মেঘা মেহরাবের ঘুমন্ত চেহারার দিকে চেয়ে আছে। আকবর, ইরা একপাশে বসলো। আকবর চিন্তার ভেতর পড়ে গেল। জিনিয়া চলে গেল। রামিসা ঠায় দাঁড়িয়ে থাকলো। সিমি রামিসাকে দেখে এগিয়ে এসে দেখলো রামিসার চোখে পানি। সিমি অবাক হয়ে, কি হয়েছে তোর? রামিসা সিমিকে জড়িয়ে ধরে, জিনিয়া বলল, কি বলেছে? মেহরাবকে কারা জানি মেরে ফেলেছে, ওর রিক্সা রেখে দিয়ে। সিমি রামিসাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে হা হয়ে গেল। জিনিয়া কিভাবে জানলো মেহরাবকে মারা হয়েছে? ও যে মারা গেছে এটা কিভাবে জানলো? রামিসার চোখ বেয়ে পানি পড়ছে। রামিসা কাকে যেন কল করলো। কল করেই, মেরে ফেলেছে মেহরাবকে। ওপাশ থেকে, কি বলছো? মেহরাবের কিছু হয়নি, তুমি খোঁজ নাও, শান্ত হও। আমাকে যে বলে গেল। ভালো করে খুঁজে দেখো। আমার জন্যই হলো সব, আমি ওর রিক্সায় ঘুরছি। ভেঙে পড়ো না, আমি দেখছি, শান্ত থেকো। রামিসা ফোনটা কাটতেই সামনে দেখলো সিমি নেই। সামনের দিকে এগিয়ে গেল। সিমি জিনিয়ার সামনে দাঁড়িয়ে, আমি রামিসাকে যেটা বলেছি সেটা তুই কিভাবে জানলি? জিনিয়া একটু ভাব নিয়ে, বাতাসেরও কান আছে, বাতাসের মাধ্যমে শুনছি। সিমি রেগেছে, দেখ, একদম ঢং করবি না। তুই কোথা থেকে শুনলি? আসছে। মিসিং বলে এত দরদ কেন? ছেলেটা জাগ করার সময় মনে ছিল, নাকি কাজ করাতে পারছিস না? আমাকে রাগাস না, যেটা জিজ্ঞাসা করছি তাই বল। মেহরাব মরে গেছে কিভাবে জানলি? কিভাবে আর বস্তির লোকজনই তো বলছে, সবার মুখে মুখে। আর একটা জিনিস বুঝলাম না, তোরা শহরে থাকতে এরকম সামান্য একটা রিক্সার জন্য নিরীহ মানুষকে মরতে হলো। কারা করে এসব? তোদের কি কোনো ভ্যালু নেই? জিনিয়া উপহাস করে চলে গেল। সিমি পুরো স্তব্ধ। সত্যি কি মেয়েরাব মরে গেছে? মেধা ভার্সিটিতে ছেলে মেয়ে উভয়কে জার করছে, যার থেকে যা পারছে তাই নিচ্ছে। মেধার লোকজন একটা ছেলেকে মারতে লাগলো। রামিসা দেখে এগিয়েছে, সবাইকে থামিয়ে দিল। মেধা সামনে এসে, তোকে বলেছি এসব আর করবি না, তবুও কেন করছিস? আমার ভার্সিটি, আমি কি করব না করব আমার ব্যাপার। দেখ মেধা, বেশি বার বাড়িস না। কি করবি তুই? তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি। তুই আমার কিছুই করতে পারবি না। যদি ভালো চাস চলে যা, আমাদের কাজ করতে দে। মেধা তোকে ভয় পায় না। রামিসা রেগেছে মেধার দিকে তেড়ে গেল। সিমি মাঝখানে এসে, কি লাগিয়েছিস কি তোরা? এদিকে টেনশনে বাঁচি না, আবার তোরা নিজেদের ভিতরে ঝগড়া করছিস। রামিসা বলল, ওকে সাবধান করে দিচ্ছি সিমি, তা না হলে বুঝিস তো। কে কাকে কি করে সময় হলে বোঝা যাবে। সিমি রামিসাকে টেনে নিয়ে চলে গেল।
রামিসা বলল, দেখলি ওর সাহস? এখন ওর দিকে নজর দেওয়ার সময় না, আমাদের মেহরাবকে খুঁজতে হবে। ওকে বলে মেরে ফেলেছে, কিভাবে খুঁজে পাবো ওকে? আচ্ছা চল, আমরা বস্তিতে যেয়ে ভালোভাবে খোঁজ নিই।